মা আজকে মারা গেছে অথবা গতকাল, আমি ঠিক জানি না। আমি বাড়ি থেকে একটা চিঠি পেলাম যে মা মৃত, কালকে তার জানাজা। তো আমার অফিস থেকে মায়ের বৃদ্ধাশ্রমে দূরত্ব 80 কিলোমিটার। আমি দুপুরের বাস উঠলে সেখানে যেতে বিকেল হবে। সো আমি বস থেকে 2 দিনের ছুটি নিলাম। মরণ করতে গিয়ে আমি দেখি কালকে সকাল 10টায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তো আমি মায়ের কফিনের সামনে বসেছিলাম। বৃদ্ধাশ্রমের পরিচালক আমাকে বলেছে আমার মা তার বন্ধুদের কাছে ধর্মীয় উপায়ে তার সৎকারের কথা বলেছে, এবং ডিরেক্টর আমাকে বলেছে আমি তাকে ধন্যবাদ দিয়েছি। যদিও মা এথিস্ট ছিলেন না, কিন্তু মা কোনোদিনই ধর্ম নিয়ে কোনো কথা বলেনি। তো পুরো দিনই আমি মায়ের কফিনের সামনে বসেছিলাম। রাত হতেই নার্সরা আসে, আমাকে বলে ডিনার করার জন্য। আমি বলি আমি ক্ষুধার্ত না। তারা আমাকে মিল্ক উইথ কফি খেতে বলে। আই লাইক মিল্ক উইথ কফি। এবং তখন আমার সিগারেট খাওয়ার কথা মনে হলো। আমি কেয়ারটেকারকে একটা সিগারেট দিই এবং আমি সহকারে মায়ের কফিনের সামনে সিগারেট খাই। যদি আমি ভাবছিলাম কিন্তু ইট ডিডন্ট ম্যাটার। সো যখনই মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া যখন সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা, এর আগেই কেয়ারটেকার আমাকে বলে যে যারা দাফন করবে সেই লোকগুলো চলে এসেছে, আপনি কি আপনার মাকে শেষবারের মতো একবার দেখতে চান কিনা। এটা বলেই সে যখন কফিনের দিকে যাচ্ছিল, আমি বললাম স্টপ। সে বলল ইউ ডোন্ট ওয়ান্ট টু। আই সেড নো। দেন হি সেড হোয়াই নট। আই সেড আই ডিডন্ট নো। সো মায়ের দাফন শেষে পরদিন আমি শহরে ব্যাক করি এবং আমি এবং মেরি একসাথে সুইমিং পুলে যাই। আমরা সাঁতার কাটি। সাঁতার কাটতে কাটতে এক সময় আমি মেরির বুকের উপর শুয়েছিলাম এবং আমি তার হার্টবিট শুনছিলাম, এবং আমরা রাতে ফার্নান্দো মুভি দেখার পরিকল্পনা করছিলাম। এক পর্যায়ে আমি মেরিকে বলি যে 2 দিন হলো মা নেই। রেইমন্ড আমার প্রতিবেশী। রেইমন্ড একদিন আমাকে বলে যে তার গার্লফ্রেন্ডের জন্য একটা চিঠি লিখে দিতে সে তার গার্লফ্রেন্ডকে তার বাসায় আনবে, এবং সে আমাকে বলে যে তার গার্লফ্রেন্ডকে সে বাসায় আনার পরে সে তাকে বিট করবে এবং বাসা থেকে বের করে দেবে। এটা জেনেও আমি তাকে চিঠি লিখে দিই এবং যথারীতি সে তার গার্লফ্রেন্ডকে বাসায় আনে, তারা সেক্স করে এবং এক সময় সে তার গার্লফ্রেন্ডকে বাসা থেকে বের করে দেয়। এর কিছুদিন পরে আমি, রেইমন্ড এবং বিচের মধ্যে রেইমন্ডের একটা বন্ধু মিলে সমুদ্র পাড়ে ঘুরতে যায়। যে মেয়েকে রেইমন্ড বাড়ি থেকে বের করে দিয়েছে, ওই মেয়ে একটা আরব মেয়ে। ওই মেয়ের ভাই আমাদেরকে ফলো করতে থাকে। সো এক পর্যায়ে আমরা যখন বিচে হাঁটছিলাম তখন আমাদের সাথে তাদের মারামারি হয়। এক পর্যায়ে ওই মেয়ের ভাই রেইমন্ডকে ছুরিকাঘাত করে। সো এরপর আমরা মারামারিতে হেরে যাই। তারপর আমরা বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে বিচের মধ্যে যে বাড়িটা আছে রেইমন্ডের ফ্রেন্ডের, ওইখান থেকে রেইমন্ড একটা বন্দুক আনে। সো এক পর্যায়ে আমরা আবার মারামারি করতে যাই। এরপরে ওই দিন প্রচণ্ড গরম ছিল। এক পর্যায়ে প্রচুর সূর্যের রৌদ্রকিরণ বালির মধ্যে প্রতিফলিত হয়ে আমার চোখে এসে পড়ে এবং আমার খুবই বিরক্তিকর লাগছিল। এক পর্যায়ে আমি রেইমন্ডকে বলি তার বন্দুকটা দিতে, এবং আমি ওই বন্দুক থেকে ওই আরব ম্যানকে শ্যুট করি। শ্যুট করার পরেই ওই আরব ম্যানটি নিথর দেহ বালিতে পড়ে যায়। এরপর 20 সেকেন্ড অপেক্ষা করে আমি টানা 4টি তাকে গুলি করি ওই নিথর দেহের উপরে। যথারীতি যা হওয়ার তাই হলো। আমাকে কোর্টে নিয়ে যাওয়া হলো। সো জেলে নিয়ে যাওয়া হলো। জেলে নিয়ে যাওয়ার পর আমার সিগারেট সহ যাবতীয় যেসব জিনিস সবগুলো নিয়ে ফেলা হলো। জেলে এটাই হয় যে আপনার সকল স্বাধীনতাগুলো আপনার থেকে কেড়ে নিবে।
জেলে যাওয়ার পর মেরি আমাকে দেখতে যায়, আমার প্রতিবেশীরা দেখতে যায়, রেমন দেখতে যায়। কিন্তু একটা সময় মেরি আর আসতে পারে না, কারণ সে আমার স্ত্রী ছিল না। 24 ঘন্টার মধ্যে আমি জেলের জীবনের প্রত্যেক দিনের যে 24 ঘন্টাকে আমি ভাগ করে নিলাম। সো 12 ঘন্টার মধ্যে আমি ঘুমাচ্ছিলাম, 4 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য কাছে, কিন্তু আরও বাকি 8 ঘন্টা থাকে। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক ইজ টু কিল ইউর টাইম অ্যান্ড হাউ ইউ ক্যান কিল ইট। সো আমি কী করছিলাম, আমার মেমোরিগুলোকে আমি স্মরণ করছিলাম। হাউ আই অ্যান্ড মেরি হ্যাড সেক্স, সো বিউটিফুল ওয়াকিং, আমি মায়ের কথা চিন্তা করছিলাম। সো বিউটিফুল সানসেট, দ্য বিচ ওয়াকিং। সো জেলের মধ্যে অনেক উকিল থাকে। তো আমাকে জিজ্ঞেস করলো আমার কোনো উকিল আছে কিনা। আমি বলেছি আমার উকিলের দরকার নেই। তারা বলছে তুমি না চাইলেও তোমাকে উকিল দেওয়া হবে, এটা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত। সো লয়ার আমার পাশে বসে এবং আমাকে জিজ্ঞেস করে যে তুমি তো তোমার মায়ের মৃত্যুর সময় ইনসেনসিটিভ ছিলে। সে আমাকে বলে সে আমার জীবন নিয়ে হালকা ঘাটাঘাটি করেছে। ও একটা প্রশ্নের উত্তর জানতে চায় যে আমি কেন একটা গুলি করার পরে 20 সেকেন্ড অপেক্ষা করে টানা 4টি গুলি করেছি। আই ডিডন্ট সে এনিথিং। তারপর আমাকে কোর্টে নিয়ে যাওয়া হলো। সো প্রসিকিউটর তার ডায়ার থেকে একটা ক্রসের চিহ্ন বের করে জোরে জোরে আমার দিকে তাকিয়ে বললো, ডু ইউ নো ইট? আই সেড অফ কোর্স। সে বলল, পৃথিবীতে এমন কোনো অপরাধী নেই যার অপরাধের জন্য গড তাকে ক্ষমা করেন না, তবে সেজন্য তাকে অবশ্যই শিশুর মতো মুক্ত হৃদয়ের অধিকারী হতে হবে। আমি বললাম আমি অনুতপ্ত বা অনুশোচনা করছি না, আমি জানি আমি খুন করেছি এবং কোর্ট যেটা ডিসাইড করে সেটাই হবে। সে শেষবারের মতো আমাকে বলল, তুমি একটা খুন করেছো অপরিচিত লোককে যার সাথে তোমার কোনো পূর্বশত্রুতা নেই, এবং তুমি এটার জন্য অনুশোচনা করছো না? আমি বললাম না। এক পর্যায়ে সে আমাকে বলে, ডু ইউ বিলিভ ইন গড? আই সেড নো। যখন আমি কাউকে অ্যাভয়েড করতে যাই তখন আমি চুপ থাকি। তখন তারা মনে করে আমার এই চুপ থাকা তাদের সম্মতি দেয়। তখন সে হঠাৎ চমকে উঠে গিয়ে বলল, ইউ সি ইউ ডু বিলিভ, ডোন্ট ইউ প্লেস ইউ ট্রাস্ট ইন গড? আই সেড নো। অ্যান্ড তখন সে ধপাস করে বসে পড়লো তার চেয়ারে। ছোটো করে বলতে লাগলো, আমি আমার জীবনে শত শত ক্রিমিনাল দেখেছি, কিন্তু একজন ক্রিমিনালও দেখি নাই যে তার অপরাধবোধের জন্য অনুতপ্ত হয়নি। আমি ছোট ছোট মনে মনে বলতে লাগলাম যে এটার কারণ তারা আসলে অপরাধী। এটা বলতে না বলতেই জাজ আমাকে বলল, সিট ডাউন, স্টপ। প্রসিকিউটর বিচারককে বলল, দিস ম্যান ইজ ইন্টেলিজেন্ট কিলার। আপনি দেখেছেন এই ব্যক্তি তার মায়ের কফিনের সামনে বসে সিগারেট খাচ্ছিল। তার মায়ের মৃত্যুর পরের দিন সে তার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করছিল, সুইমিং পুলে সাঁতার কাটছিল, ফার্নালদের মুভি দেখতে গিয়েছিল। সবচেয়ে বড় কথা হলো এই ব্যক্তি একটা খুন করেছে এবং সে এই খুনের জন্য বিন্দুমাত্র অনুশোচনাও করছে না। আমারও স্পিচলেস হয়ে গেল, হাউ ই ক্যান ডিফেন্ড দ্যাট। তারপর আমার লয়ার বিচারকদের বলল, একজন ব্যক্তি সৎ, কঠোর পরিশ্রমী, যার সম্বন্ধে তার প্রতিবেশীরা কোনোদিন পর্যন্ত একটা অভিযোগ পর্যন্ত করেনি, সে তার এই বৃহৎ জীবনের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য কন্ট্রোল হারিয়ে ফেলেছে বিদায় বিজ্ঞ বিচারক মণ্ডলী তাকে মৃত্যুদণ্ড দিবেন না। বাট দ্যাট ক্যানট ডিফেন্ড প্রোটেক্ট মি টু হ্যাভ এ সেন্টেন্স অফ ডেথ। পাবলিকলি আমার গর্দান কেটে ফেলার রায় দেওয়া হলো এবং বিচারক মণ্ডলী বলল, তুমি কিছু বলতে চাও কি না? আমি বললাম না। তৃতীয়বারের মতো আমি চ্যাপলিনের সাথে দেখা করাকে নাকচ করে দিয়েছি। আই ডিডন্ট ফিল লাইক টকিং। চ্যাপলিন হচ্ছে জেলখানার মধ্যে খ্রিস্টান যারা ধর্মযাজক থাকে, সো যারা কয়েদিদেরকে ধর্মীয় জ্ঞান দেয়। আমি 2 হাত মাথার পেছনে দিয়ে শুয়ে শুয়ে রাত এবং দিনের যে রং পরিবর্তন হয় সেটা দেখতেছিলাম এবং ভাবছিলাম যে তুমি আসলে 30 বছর বয়সে মরো অথবা 60 বছর বয়সে মরো, ইট ডাজন্ট ম্যাটার। অনেকদিন হলো মেরি আমাকে আর চিঠি লিখছে না।
আমার মনে হয় সে আমার মতো এরকম একটা কন্ডেমড ম্যানের গার্লফ্রেন্ড হিসেবে বিরক্ত। ঠিক ওই মুহূর্তে ধর্মযাজক আমার সেলে ঢুকলো। আমি অনেকক্ষণ ধরে চুপ ছিলাম, সেও আমার সামনে চুপ হয়ে বসেছিল। একসময় সে বলল, তুমি আমার সাথে দেখা করাকে নাকচ করেছো কেন? I said I don't believe in God. সে জানতে চেয়েছে আমি শিওর কিনা। আমি বলেছি, আমি আমাকে এই প্রশ্নটা করাটা গুরুত্বহীন এবং কারণহীন মনে করি। ধর্মযাজক বলে, মাঝে মাঝে আমাদের এমন অনেক কিছু শিওর মনে হয়, কিন্তু আসলে আমরা নিশ্চিত থাকি না। আমি বললাম, যেসব জিনিসের প্রতি আমার আগ্রহ আছে ওইসব জিনিসের মধ্যে হয়তো এরকম থাকতে পারে যেগুলো আমি শিওর মনে করলেও শিওর নাও হতে পারি, কিন্তু যেসব জিনিসের প্রতি আমার আগ্রহ নেই ওইসব জিনিসের প্রতি আমি শতভাগ নিশ্চিত। সে আমাকে বলে, আর ইউ afraid? I said a little. তখন সে বলে, God can help you. আমি বললাম, আমি কারো সাহায্য চাই না। I said, look, if you don't die today, you will die tomorrow. So it's all same. He asked me, do you wish to live another life? I said yes. কিন্তু আমার পরবর্তী জীবনেও আমি ধনী হতে চাই, আমি মেরির সাথে সাঁতার কাটতে চাই, সেক্স করতে চাই, আমি হাঁটতে চাই, সানসেট দেখতে চাই, যা আমি এই জীবনে করে ফেলেছি। আমার পরের জীবনে আমি সেই কাজগুলোই করতে চাই যে কাজগুলো আমি এই জীবনে অলরেডি করে ফেলেছি। So now I want to die for which I am waiting for. So বইটার নাম দ্য স্ট্রেঞ্জার, রিটেন বাই অ্যালবার্ট ক্যামুস। সো একটা নোবেল প্রাইজ উইনিং বই। এই বইটি পড়ে so I was just amazed because it is an existential book, philosophical, which deeply touched my inner feelings, the way I think, the way I relate my life.